তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ধানের শীষের পক্ষে জোয়ার তৈরির আশা বিএনপির। প্রচারণা শুরু হলেই সফর করবেন সারা দেশ, রাজনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। বাণিজ্যের আড়ালে দেশ থেকে পাচার হয় ৭৫% অর্থ, গবেষণার তথ্য। সুরক্ষা কাঠামোর দুর্বলতাই কারণ, বাণিজ্যিক ঘোষণাপত্রে নজরদারি সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। যাত্রীবেশে নির্জন স্থানে নিয়ে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই। বরিশালে ২ বছরে অন্তত ১৫টি খুন, ৬টি সংঘবদ্ধ চক্র জড়িত বলছে পুলিশ। জেঁকে বসেছে শীত, উত্তরে হাড় কাঁপানো ঠান্ডা, ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় ২ দিন দেখা নেই সূর্যের। ২ ঘন্টা বন্ধের পর মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচাঘাটে ফেরি চলাচল স্বাভাবিক। এবং অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনে অনুমোদন ইসরায়েলের। নিন্দা সৌদি আরবের, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের। গাজার ৩ স্থানে হামলায় ৪ ফিলিস্তিনি নিহত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। নির্বাচন ঘিরে তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে এসেই সশরীরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ধানের শীষের প্রতি বাড়াবে জনসমর্থন। হাসান ওয়ালির প্রতিবেদন। আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে ওঠেনি এতকাল। নির্বাসিত জীবনের পুরো সময় জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে। ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়া রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত এসব নেতাকর্মীরা। আমরা আশা করি তার আশার মধ্য দিয়ে বিএনপি আরও শক্তিশালী হবে। সকল অপশক্তিকে, সকল দেশবিরোধী ষড়যন্ত্রকে আমরা তার নেতৃত্বেই আমরা রাজপথে আমরা তাকে ধূলিসাৎ করব। মানবিক আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বিনির্মাণে তিনি হবেন প্রধান নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরে মানুষের দুয়ারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের। খালেদা জিয়া যতই উনি সুস্থ হয়ে আসুক, ঠিক ওইভাবে তো উনি আর মাঠে আসতে পারছেন না। যেটা উনি করতেন সারা বাংলাদেশে ঘুরে, সেটা তো করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ধানের শীষের প্রতি যে সাপোর্টটা বলেন, সব কিছু কিন্তু তারেক রহমান আসলে এটা আরো বেশি বৃদ্ধি পাবে। বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির এই সদস্যের মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে। নির্বাচন নিয়ে ইতিবাচক একটা অবস্থানে আমরা চলে গেছি। তারেক রহমান সাহেবের আগমন তো স্বাভাবিকভাবে এটার সাথে একটা মাত্রা তো যোগ করবে। উনি তো জনগণের নেতা, ওনাকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে যাবেন, সেটাই বিএনপির রাজনীতি ছিল সবসময়। শুধু একজন নাগরিক নয়, উনি একজন সবচেয়ে বড় দলের নেতা। তো সুতরাং এটা তো সরকারের দায়িত্ব প্রোটেকশন দেওয়া। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনা সহ অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা কমিটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোটের হাওয়া বইছে শহর থেকে গ্রামে। ঢাকা 11 আসনে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। লড়বেন বিএনপির ডক্টর এম এ কাইয়ুম এবং জামায়াতের অ্যাডভোকেট আতিকুর রহমান। নির্বাচন ঘিরে আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। ঢাকা 11 আসন ঘুরে নির্বাচনী প্রত্যাশার কথা জানাচ্ছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। উত্তর সিটি কর্পোরেশন হয়েও এখানে গ্রামে যে সুযোগ সুবিধা এইটুকু আমরা পাই নাই। এলাকার ভিতরে কিছু লোকজন আছে, এরা একটু এই নেশার সাথে জড়িত আছে। গ্যাস নাই, এরপরে ময়লা সিটি কর্পোরেশনের কোনো করে না। ঢাকা 11 আসনের বাড্ডার সাতারকুল রোড, অলিগলিও খানাখন্দে ভরা, হাঁটাই যেন দায়।
ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ঘটনার ঝুঁকিতে জননিরাপত্তা। 12 বছর আগে একবার কাজ হয়েছে, তারপরে আর কোনো কাজ হয় না ওইভাবে আর কি। যদিও বা কখনো কোনো সড়কে সংস্কার কাজ চলে, স্থবির হয়ে পড়ে জনজীবন। ঠিক হয় না, কিন্তু ঘটনা হলো আমাদের তো মনে করেন 2 টাকা ইনকাম করা লাগবে। গাড়ি তো পার্কিং করার কোনো সাইডে জায়গা নেই গাড়ি। রামপুরার আফতাব নগরের এই এলাকাতেও যেন সমস্যার শেষ নেই। মূল সড়কেই সিটি কর্পোরেশনের ময়লার ভাগার, পাশের খালটিও পরিষ্কার করা হয় না দীর্ঘদিন। বাচ্চাদের স্কুলও আছে এই সাইডে, আর মেইনলি হচ্ছে বাস স্ট্যান্ডও এখানে, সব ধরনের বাস এখানে এসেই দাঁড়ায়। বনশ্রী ও আফতাব নগরের সংযোগ স্থাপনে ব্যবহার হচ্ছে বাঁশের সাঁকো, যা স্কুলগামী শিশু থেকে শুরু করে সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এখানে দুর্গন্ধ ছড়ায়, মশার আকড়াইটা। অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। এটা থেকে পরিত্রাণের জন্য আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাড্ডার শাহজাদপুরের এই এলাকার খাল থেকে নিরাপদ থাকতে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সরকার দেয়নি, এটা পাবলিক দেশে, ওদিকে আমার মাঝখানে নাই। এর আগেও কিন্তু কয়েকটা বাচ্চা পড়েছে এখানে, যখন কোনো গাড়ি যায় তখন অনেকগুলো ভ্যান এখানে পড়ছে। বাড্ডার বেড়াইদ এলাকার 42 নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, তবে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শাখা রাস্তাগুলো একটাও হয় না, এবং রাত্রেবেলা যে আমাদের যে বাতিগুলো দিয়েছে, এই বাতিগুলা কিন্তু জ্বলে না। কৃষি যে জমিগুলো ছিল, এই ভরাট করার কারণে অনেক মানুষ এখন বেকার হয়ে গেছে। তারা বিভিন্নভাবে মাদক বিক্রি এগুলোর সাথে জড়িয়ে পড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব খাতেই ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। চাঁদাবাজি ও মাদকমুক্ত জনপদ, নিরাপদ সড়ক, জলাবদ্ধতা মুক্ত নগর গড়ার অঙ্গীকার তাদের। আগামী দিনে আমার আছে যে ময়লা পরিষ্কারটা রাস্তায় যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, ওই সোসাইটির মাধ্যমে আমরা এটা করবো। সাঁকুটা আর থাকবে না, এখানে সব বেলি ব্রিজ করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের টেন্ডার হয়ে গেছে, কয়েকটা অলরেডি বনশ্রীর সাথে একটা কানেক্টিং যেটা বলতেছেন, তো এটা বেলি ব্রিজ হয়ে যাচ্ছে। রেশন কার্ড আমরা এটা ওয়ার্ড ভিত্তিক কোন পরিবারগুলো অসমস্যার মধ্যে আছেন তাদেরকে আমরা চিহ্নিত করব। 4 লাখের বেশি ভোটার রয়েছে ঢাকা 11 আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। নির্বাচনের আমেজে সাধারণ মানুষ এমন নেতৃত্ব খুঁজছে যারা জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ, এবং একই সঙ্গে ভোটের মাঠে সহিংসতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রার্থীদের অন্যতম দায়িত্ব বলে মনে করছেন ভোটাররা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভোটের হাওয়া বইছে নারায়ণগঞ্জে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও মতবিনিময়ে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থী। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নির্বাচন নিয়ে উৎসবের আমেজ নারায়ণগঞ্জে। পাড়া মহল্লায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু সুষ্ঠু ভোট। এর মধ্যে জেলার 5টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামাতে ইসলামী সহ সমমনা দলগুলো। পিছিয়ে নেই নবীন দল, এনসিপি সহ অন্য দলগুলো। লিফলেট বিতরণ, উঠান বৈঠক সহ নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমরা যদি নির্বাচিত হই, জনগণের খেদমতের সেবা যদি আমরা সুযোগ পাই, আমরা শতভাগ আমাদের কথা, আমাদের ওয়াদা রক্ষা করবো ইনশাআল্লাহ। অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে এই কটা সেক্টর বললাম, এই সেক্টরে ইনশাআল্লাহ আমরা সফলতার স্বাক্ষর রাখবো। শান্তির নারায়ণগঞ্জকে আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত একটা সুন্দর শহর ইনশাআল্লাহ তৈরি করব। তবে 4টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রতিদিনই ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জাতীয়তাবাদী দলের একটা গণজাগরণ ঘটেছে। আমরা আশা করি নারায়ণগঞ্জে 5 আসন সর্বোচ্চ ভোটে জয়যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দেব। সৎ ও যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। চিন্তা চেতনায় থাকবে আমরা জনগণের উন্নয়ন করব এবং সাধারণ মানুষ ভালো থাকবে সেই আশা করব। ওই ধরনের প্রার্থীকে আমরা খুঁজে বের করব এবং তাকেই আমরা ভোট দিব। যিনি কোনো মিথ্যা আশ্বাস দিবেন না ইলেকশনের আগে, যিনি আশ্বাস দিবেন তা ইলেকশনের পরে পূরণ করবে। যে নাগরিক সুবিধাগুলা কনফার্ম করবে তাকেই আসলে আমরা নির্বাচিত প্রার্থী হিসেবে দেখতে চাই। এরকম চাই দেশের কাজ করে নিঃস্বার্থভাবে। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে নারায়ণগঞ্জের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 23,66,232 জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সুরক্ষা কাঠামোর দুর্বলতায় বাণিজ্যের আড়ালে পাচার হয় 75% অর্থ।
সুনির্দিষ্ট তথ্য না থাকলেও মিথ্যা ঘোষণা দিয়ে গ্রে লাইনে থাকা পাচারের অর্থের পরিমাণ বছরে গড়ে $8.27 বিলিয়ন বলছেন গবেষকরা। এবার অর্থ পাচার ঠেকাতে ব্যাংকগুলোর ওপর কঠোর নজরদারি ও পরিদর্শনের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানের রিপোর্ট। এই মুহূর্তে অর্থনৈতিক স্থবিরতার প্রভাব আমদানি রপ্তানিতে, তবে নতুন বছরে বিনিয়োগ বাড়ার প্রত্যাশার সাথে এখন থেকেই কঠোর নজরদারি বাংলাদেশ ব্যাংকের। দেশের 75% অর্থ পাচার হয় বাণিজ্যের আড়ালে। ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এই অর্থ পাচারের কোনো সুনির্দিষ্ট অঙ্ক নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে বিআইবিএম এর গবেষণায় উঠে আসে 2015 সালের অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের পর মাত্র 95টি পাচারের ঘটনা তদন্ত হয়েছে, যার আর্থিক পরিমাণ 3,200 কোটি টাকার বেশি। বাণিজ্যিক ঘোষণাপত্রে অর্থ পাচারের কারণ হিসেবে বলা হয় বাণিজ্যের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেন করা সম্ভব হয়। ফলে গ্রে লাইনে থাকা এই পাচারের অর্থের শেষ গন্তব্য বা উদ্দেশ্যের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আড়ালে থাকে। বাংলাদেশে এনপিএল এর ট্রেডে কতটুকু ওইটা ডাটা নাই, কারণ যে দেশে ইচ্ছাকৃতভাবে এনপিএল বেশি ওই দেশে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিংও বেশি, কিন্তু আমরা তো জানি না আমার ট্রেডের এনপিএল কতটুকু। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো অ্যাপারেন্ট এভিডেন্স বলে আমাদের অবস্থা ভালো না। গবেষণার হিসেবে 2009 থেকে 2018 সাল পর্যন্ত বাণিজ্যে মিথ্যা ঘোষণা দিয়ে প্রতি বছর গড়ে $8.27 বিলিয়ন পাচার হয়েছে। কারণ হিসেবে পর্যাপ্ত সুরক্ষা কাঠামোর ঘাটতি অন্যতম কারণ বলে মনে করেন গবেষকরা। ট্রেডে যে এনপিএলটা হয় না, ওটাকে ক্লাসিফাইড লোন করার সময় টার্ম লোনে কনভার্ট করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে, যার ফলে আমরা মনে করি সব ক্রেডিট, আসলে মূলত ট্রেড। কিন্তু ট্রেডের এনপিএলটা তো মানি লন্ডারিং হচ্ছে, টিবিএম, এটা তো ডেঞ্জারাস ইম্প্যাক্ট। অর্থ পাচার রোধে এবার ব্যবসায়িক ঘোষণাপত্র পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। থাকবে ব্যাংকগুলোর উপর কঠোর নজরদারি। ওভার ইনভয়েসিং নামে যাতে কোনো প্রকার অর্থ বৈদেশিক মুদ্রা পাচারের সুযোগ না থাকে, এটা ব্যাংকগুলো যাতে নিশ্চিত করে। এবং আমরাও কিছুদিন পরে যে আমাদের ইন্সপেকশন টিমকে পাঠিয়ে দেখব যে এজেন্সিগুলো কী দরে খোলা হচ্ছে, ওই সময় আন্তর্জাতিক বাজারে তার দর কী ছিল। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে পাচারের অঙ্ক গড়ে $16 বিলিয়ন, অর্থাৎ 3.4%, যা জিডিপির 2%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নানা সংকটের মধ্যেও 2025 সালে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড, বেড়েছে জাহাজের সংখ্যা, প্রবৃদ্ধি ধরে রাখতে জেটি আধুনিকায়নের তাগিদ। গত 2 বছরে বরিশালে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে অন্তত 15টি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ বলছে অন্তত 6টি চোর ও ছিনতাই চক্রের সন্ধান মিলেছে, যারা কেবল চুরিই নয়, অটোরিকশার চালককেও হত্যা করে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও নিয়ন্ত্রণে আসছে না হত্যাকাণ্ড। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। একজন সন্তান হারানোর শোকে কাতর, অন্যজন ভেঙে পড়েছেন স্বামীকে হারিয়ে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় একই এলাকায় 3 মাসের ব্যবধানে খুন হন 2 জন। ঘটনা বরিশাল মহানগরীতে। কৌশল হিসেবে ছিনতাই চক্র প্রথমে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া করে, পরে নিয়ে যাওয়া হয় নির্জন কোনো স্থানে। এরপর সুযোগ বুঝে অটোরিকশার চালককে শ্বাসরোধ করে হত্যা করে। আর লাশ গুমের জন্য বেছে নেওয়া হয় পরিত্যক্ত ডোবা কিংবা নদী অথবা নদী তীরে মাটি চাপা দেয়া হয়। এমন নৃশংস ঘটনা শহরের রিফিউজি কলোনির সোহেল ও হিরণ হত্যাকাণ্ডে। গত জুলাই ও অক্টোবরে তাদের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। আসামি ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে একই অপরাধে। মেডিকেলের সামনে গেছে, সামনে দিয়ে ওই ইমরান ওরে লইয়ে গেছে। ইমরান নেওয়ার পরে এই নিখোঁজ। এক ভাইয়ের কচির লতি তুলতে গেছে, উনি দেখে যে একটা ডোবার ভিতরে ফালানো আছে কঙ্কারের মতন একবারে। তো উনি এবারে ফোন দিয়েছে থানায়, ফোন দিয়ে যখন ওই পুলিশে নিয়ে যায়, তখন বাংলা বাজার তো উনি গাড়ি চালাইতো, তখন ওইখানে গাড়িওয়ালারা দেখে চিনছে। তথ্য বলছে ছিনতাই চোরচক্রের কয়েকটি গোপন সাম্রাজ্য গড়ে উঠেছে বরিশাল সহ আশপাশের জেলা ঘিরে। ঝালকাঠি জেলার কলেজ মোড়, বরিশালের পলাশপুর ও মোহাম্মদপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ওই চক্রটি, যারা চোরাই অটোরিকশা নামমাত্র টাকায় কিনে বিক্রি করেন খণ্ড খণ্ড করে। জুস দিয়েছে, জুস খাইছি, জুস খাওয়ার পর আমার খালের সাইডে ফালাই রাখিয়া আস্তে তারা চলিয়ে গেছে।
গাড়িগুলি নিয়ে। এগুলো তো সেসিস নাম্বার নাই, ইঞ্জিন নাম্বার নাই, এগুলো ব্যাটারি খুলে বিক্রি করে ফেলায়, বডি আর এক জায়গায় বিক্রি করে ফেলায়। তবে অপরাধীদের লাগাম টানতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর সিটি কর্পোরেশনের দাবি, বৈধ অবৈধ রিকশা তালিকার কাজ চলমান রয়েছে। তার যদি একটা কাগজ থাকে হারিয়ে গেলে, আপনি যেটা বললেন যে হারিয়ে গেলে আবার খুঁজে পেতে সুবিধা হবে, কিন্তু যেহেতু এটা তাদের কোনো ডকুমেন্টস নাই, হারিয়ে গেলে এটা আর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। এরকম ঘটনা ঘটলে যেন তারা থানায় গিয়ে একটা অভিযোগ দেয়, আমরা মামলা নিয়ে সেই বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিব। পুলিশের তথ্য মতে গত 2 বছরে অটোরিকশাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে 15টিরও বেশি, আর চুরির ঘটনা শতাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। কনকনে ঠান্ডার প্রভাব পড়েছে জনজীবনে, সঙ্গে ঘন কুয়াশা বাড়িয়েছে দুর্ভোগ। চুয়াডাঙ্গায় 2 দিন পর দেখা দিয়েছে সূর্য। হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের জেলা নওগাঁয় কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনের অনেকটা সময় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। সূর্যের দেখা পাওয়াও কঠিন হয়ে গেছে। আগুন জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টায় দেখা গেছে অনেককে। অনেকটা একই পরিস্থিতি ঠাকুরগাঁয়। চুয়াডাঙ্গায় সোমবার সকাল 6টায় তাপমাত্রা নামে 12.3 ডিগ্রি সেলসিয়াসে। ঝিনাইদহেও তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়তে হয় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রী ও চালকদের। খুব ঠান্ডা আর কি, এই কালকে তো শুরু হয়েছে, প্রচুর ঠান্ডা এবং সূর্য ওঠে 11টায়। কুয়াশায় রাস্তায় যখন আসছি কিছুই দেখতে পাচ্ছি না। বাইকে নিম্ন শ্রেণীর লোকজন আছে, তাদের শীতে প্রচুর কষ্ট হবেই। এদিকে তীব্র ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে প্রতিনিয়তই আসছে রোগী। শীতজনিত রোগের জটিলতা এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল 10টার উপরে। তারপর আমরা লক্ষ্য করছিলাম আসলে প্রাণ প্রকৃতিতে শীতের যে আবরণ তা কিন্তু পরিপূর্ণভাবে তার ছোঁয়াটা রেখেছে এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে শীতের কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। এবং এই অবস্থা কিন্তু আমরা গতকাল থেকে লক্ষ্য করছিলাম এবং আজকে শীতের তীব্রতা আরেক দফা বেড়েছে। এবং যদিও স্থানীয় আবহাওয়া অফিস এখানকার আবহাওয়া অফিস থেকে বার্তা দেওয়া হয়েছে 12 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু কোন হিম বাতাস বয়ে যাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং এই শীতের সঙ্গে কিন্তু এক ধরনের ছন্দপতন হয়েছে। আমরা দেখছিলাম স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সকাল থেকে ঘন কুয়াশা, বাতাস এবং সব মিলিয়ে পৌষের শীতের যে প্রকৃত আগ্রাসী রূপ তা কিন্তু এই বরেন্দ্র জনপদে এই মুহূর্তে বিরাজ করছে সব। এবং এই আবহাওয়ার জন্য আসলে স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু অনেকটা অপ্রস্তুত ছিলেন, কারণ এবার শীতটা এসেছে একেবারে হঠাৎ করে এবং এই তীব্র শীতের যে ধকল তা কিন্তু অনেকটা অপ্রস্তুত থাকার কারণে সাধারণ মানুষ প্রবণতা তৈরি হয়েছে। অনেকে কিন্তু এই মুহূর্তে গরমের যে উষ্ণতা নেওয়ার জন্য এখন পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলোতে যে চায়ের দোকান রয়েছে সেখানে তারা ভিড় করছেন। এবং এই বৈরী আবহাওয়ার যে ছন্দপতন সেটা কিন্তু বরেন্দ্র জনপদে বেশ প্রভাব ফেলেছে। এবং এই মৌসুমে কিন্তু ধান রোপণের মৌসুম, বুড়ো চাষ করে থাকেন চাষিরা, ধান রোপণের জন্য একটা প্রস্তুত নিয়ে থাকার তাদের একটা চেষ্টা ছিল। হঠাৎ এই আবহাওয়ার কারণে তা কিন্তু এক ধরনের ব্যাহত হচ্ছে। এবং আবহাওয়া অফিসের বার্তা বলছে যে আবহাওয়া তাপমাত্রা যদিও একটা ওঠানামা করছে, রাতে তীব্র শীত এবং রাতে তাপমাত্রা 9 থেকে 10-এর ঘরে নেমে আসছে। সকাল হলে কিছুটা তাপ উষ্ণতা ছড়াচ্ছে, কিন্তু এই আবহাওয়ার যে বৈরিতা তা কিন্তু জনজীবনের এক ধরনের প্রভাব ফেলেছে। এবং এই অবস্থা এবার আসলে কিছুটা দেরিতে শীত অনুভূত হচ্ছিল এবং এই দেরিতে শীত অনুভূত পৌষের শুরু থেকেই এক ধরনের প্রভাব তার যে বিস্তার তা কিন্তু আমরা এই বরেন্দ্র জনপদে অনুভব করছে। এবং হিমালয়ের যে হিম বাতাসটি এই জনপদের উপর দিয়ে সরাসরি বয়ে যাওয়ার কারণেই এই এলাকায় শীতের যে তীব্রতা, কোন হাড় কাঁপানোর যে শীত তা কিন্তু জনজীবনকে অনেকটাই অতিষ্ঠ করে তোলে। এবং এই অতিষ্ঠ জনজীবনকেই কিন্তু আসলে সুরক্ষার জন্য চিকিৎসকদের দিক থেকে কিন্তু বেশ বার্তা দেওয়া হয়েছে। তারা বলছেন যে নিরাপদে থাকার কথাই বলছেন এবং শীত সুরক্ষার জন্য বিভিন্ন যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে সেটি তারা মেনে চলার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। এই ছিল সার্বিক নওগাঁর শীতের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।
সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। 4 ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফোন আলাপ করেন আনিসুল হক ও সালমান। সে ফোন আলাপের এক পর্যায়ে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলে উল্লেখ করেন। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। এছাড়া গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করে হত্যাকাণ্ডে উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চানখারপুলের 6 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ। দাবি আদায়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির পাশাপাশি পরিবহন ধর্মঘটের মতো নানা সংকটের মাঝেও 2025 সালে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আগের বছরের চেয়ে বন্দরে জাহাজ আসার সংখ্যা বেড়েছে। প্রবৃদ্ধি ধরে রাখতে বন্দরের চ্যানেলের নাব্যতা বাড়ানো এবং জেটিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের তাগিদ ব্যবসায়ীদের। সাখর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন কোনো প্রভাব না ফেললেও বছরের মাঝামাঝিতে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি এবং পরিবহন ধর্মঘট কিছুটা সংকটে ফেলেছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। তবে সব জটিলতা কাটিয়ে বন্দর যেমন ছন্দে ফিরেছে, তেমনি চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত 33 লাখ কন্টেনার, 13 কোটি 39 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে আগের সব রেকর্ড ভেঙেছে। একই সঙ্গে জাহাজ এসেছে 4,300-র বেশি। টোটাল ক্যালেন্ডার ইয়ারে আমরা চেষ্টা করেছি আমাদের যে প্রযুক্তিগত যে সমস্ত ব্যারিয়ারগুলো ছিল সেইগুলোকে পাশ কাটিয়ে নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা। চট্টগ্রাম বন্দরের মতো বছর শেষ হওয়ার আগেই 21টি বেসরকারি অফডোকো বাল্ক পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। বছর শেষে রপ্তানিতে 6.4 এবং আমদানিতে 14% প্রবৃদ্ধি হতে যাচ্ছে এখানে। পরিবহন ধর্মঘট ছিল চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি অফডকগুলোতে। এছাড়া কাস্টমস কর্মকর্তাদের কাজ বন্ধের কর্মসূচি ছিল, কিন্তু এসব প্রতিবন্ধকতা পেরিয়েও আমরা দেখেছি যে রপ্তানির ক্ষেত্রে বেসরকারি অফডকগুলো প্রায় 6.4% প্রবৃদ্ধি পেয়েছে। অবশ্য 39 বছর পর 2025 সালে এসে ট্যারিফ বাড়াতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয়েছিল চট্টগ্রাম বন্দরকে। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে প্রতিযোগী দেশগুলোর তুলনায় ব্যয়বহুল আখ্যা দিয়ে সেবার মান বাড়াতে তাগিদ দিচ্ছেন ব্যবহারকারীরা। সিঙ্গাপুর ধরেন, মালয়েশিয়া ধরেন, ইন্ডিয়া ধরেন অথবা ভিয়েতনাম ধরেন, উই আর হায়ার। সো আমি অলরেডি আপনাকে যে পয়সা দিচ্ছি, টু আস ইট ইজ অলরেডি হাই অ্যাকর্ডিং টু দ্য সার্ভিস ইউ আর প্রোভাইডিং। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সত্ত্বে চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে নিয়মিত ড্রেজিং এবং জেটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বিশেষ করে নাব্য সংকট কাটিয়ে 10 মিটার গভীরতার জাহাজ প্রবেশের যেমন ব্যবস্থা করতে হবে, তেমনি জিসিবির মতো ইয়ার্ডে স্থাপন করতে হবে গ্যান্ট্রি ক্রেন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। নাব্যতার যে সংকটটা, যেটা তারা যে ড্রেজিং প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যেন তারা কন্টিনিউ রাখে এবং সেক্ষেত্রে বড় জাহাজগুলা যেন আমাদের জেটিতে ঢুকাতে পারে, তাহলে আমার মনে হয় বন্দরের এই সেক্টরটাতে আলটিমেটলি তারা ওভারকাম করে চলে আসবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বছরে যার পরিমাণ 2 লাখ কোটি টাকার বেশি। আর লয়েড লিস্টে বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। বছরের শেষ সময়ে এসে যেমন দেশের অর্থনীতি গতিশীল রয়েছে, ঠিক তেমনি সচল রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। চট্টগ্রামের এসাক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। আলু আবাদ করে বিপাকে বরগুনার কৃষক। তাদের অভিযোগ, কীটনাশকের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। পাশাপাশি হিমাগার না থাকায় আলু ও বীজ সংরক্ষণ করতে পারেন না তারা, এতে লোকসানের শঙ্কা তাদের। আলু উৎপাদনে দক্ষিণাঞ্চলের 3য় জেলা বরগুনা, কিন্তু জেলায় নেই কোনো হিমাগার। এতে আলু ও বীজ সংরক্ষণ করতে পারেন না কৃষক। অন্যদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে না পারায় কম দামে বিক্রির পাশাপাশি পচে যায় অনেক আলু।
কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় 945 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে আবাদ হয়েছে 450 হেক্টর জমি। কৃষকের অভিযোগ, বিভিন্ন কীটনাশকের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। নির্ধারিত মূল্যে কীটনাশক বিক্রির পাশাপাশি হিমাগার নির্মাণের দাবি তাদের। ঔষধের রেট নেই, হেরা যেটা হয় ওইটাই লিখে রাখতে দেয়, কোম্পানির রেট লই যায়, ওরা বেশি বেচে। যে আলু হয় এতে বরিশালে এদিকে আমাদের কি কাবার হয়ে যায়, কিন্তু আলুগুলো যখন একসঙ্গে উঠে তখন দাম পায় না। কোলেস্টার নাই বিদে আমাকে কম দামে বিক্রি করে হইতে হয়। সমস্যা সমাধানের আশ্বাস কৃষি বিভাগের। কোনো কৃষক যদি আমাদের কাছে সুনির্দিষ্ট করে বলে যে অমুক কোম্পানির বোতলে এই ওষুধের দাম লেখা নাই, সেখানে তাকে আমরা আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেব। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 23,625 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন সময় সংবাদ। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। সোমবার এক বিবৃতিতে কথা জানানো হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে 31 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে 9 জনকে। দেশের বাইরের খবর। গাজায় 3টি স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে নিরীহ ফিলিস্তিনের। স্থানীয় সময় শনিবার জেনিনের কাভাতিয়া শহর এবং পশ্চিমে সিলাত আল হারাধিয়া এলাকায় অভিযানে মারা গেছে বেশ কয়েকজন। আল আহলি আরব হাসপাতাল সূত্রে জানা যায়, গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ইয়েলো লাইনের কাছাকাছি ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে আবারও বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলাটি শহরের ভবন ধ্বংসের অভিযানের অংশ, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার জেরুজালেমের এই বৈঠকে গ্রাহাম বলেন, হামাস চুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পণ করছে না, বরং গাজায় ক্ষমতা আরও শক্ত করতে চাইছে। একই সঙ্গে হিজবুল্লাহ অস্ত্র বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো এবং বসতি সম্প্রসারণের অংশ বলে জানানো হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে এই বসতি স্থাপন অবৈধ। সৌদি আরব এই জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে, ফিলিস্তিনিদের ভূমি দখল হচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এদিকে গাজা উপত্যকায় চিকিৎসা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়ায় চরম বিপদে পড়েছেন রোগীরা। এই পরিস্থিতিতে গাজার রোগীদের জন্য আশেপাশের দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। আইএল টি20তে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের 2 ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে সাকিব, আর মুস্তাফিজের কাটারে নাস্তানাবুদ হয়েছে গালফ জায়ান্টস। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের 2 কান্ডারি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইএল টি20তে আছেন তাসকিন আহমেদও। এদিন অবশ্য আলাদা ম্যাচে মাঠে নেমেছিলেন ফিজ ও মিস্টার 75। আইএল টি20তে দুবাই ক্যাপিটালসের হয়ে ঝলক দেখিয়ে আসছেন কাটার মাস্টার। আইপিএলে চড়া মূল্যে দল পেয়েছেন সাতক্ষীরা সায়ানাইট। এরপর থেকে মাঠে যেন অপ্রতিরোধ্য ফিজ। এদিন গালফ জায়ান্টস ফিজের মায়াবী কাটারে হয়েছে কুপুকাত।
জেমস ভিন্স যখন থিতু হয়ে রান তুলছিলেন পাল্লা দিয়ে, তখন দৃশ্যপটে বাঁহাতি পেসার 14তম ওভারে গালফের অধিনায়ককে ফিরিয়ে লাগাম টানেন প্রতিপক্ষের। এই এক ওভারেই পুরো ম্যাচের মোড় পাল্টে দেন ফিজ। ওভারের 4 নম্বর বলে ফেরান আরেক জয়ান্ট আজমাতুল্লাহ ওমরসাইকে। 116 রানে 5 উইকেট হারায় গালফ। পরের বলে ফিজের কাটারে নাস্তানাবুদ শেন ডিকসন হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন টাইগার পেসার। ততক্ষণে 6 উইকেট হারায় প্রতিপক্ষরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গালফ। 156 রানে অল আউট হয় তারা। 34 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার 6 উইকেটের জয় পায় দুবাই ক্যাপিটালস। বল হাতে এমিরেটসের হয়ে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসানও। এদিন ম্যাচের 7ম ওভারেই উপহার দেন উইকেট। থিতু হয়ে যাওয়া ডেজার্ট ভাইপার্স ওপেনার ফখর জামানকে ফেরান 13 রানে। নিজের দ্বিতীয় ওভারেও ঘূর্ণিতে বোকা বানান প্রতিপক্ষ ব্যাটারকে। স্যাম কারানকে ফিরিয়ে থামিয়ে দেন ডেজার্ট ভাইপার্সের রানের চাকা। এরপর আরও 2 ওভার করেন সাকিব। এদিন তাকে মোকাবেলা করাই কঠিন মনে হচ্ছিল প্রতিপক্ষের। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 14 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তবে ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না টাইগার অলরাউন্ডার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত 31 জন শনাক্ত। গ্রেফতার নয়, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ধানের শীষের পক্ষে জোয়ার তৈরির আশা বিএনপির। প্রচারণা শুরু হলেই সফর করবেন সারা দেশ। রাজনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। এবং বাণিজ্যের আড়ালে দেশ থেকে পাচার হয় 75% অর্থ। গবেষণার তথ্য সুরক্ষা কাঠামোর দুর্বলতাই কারণ। বাণিজ্যিক ঘোষণাপত্রে নজরদারির সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ আমিরুল আলিফ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।